প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৩৫। রাতের তৃতীয় প্রহরে হঠাৎ নাসির মঞ্জিলে এসে সৈয়দ বাড়ির কর্ত্রীরা হাজির হয়েছে। সকলেই সুন্দর সাজগোজ করেছেন এই বাড়ি থেকে ওই বাড়িতে আসার পথেই। সকল মেহমানদের সাথে কথা বলা শেষে যখন এসে কিচেনে হাজির হলেন তখন দেখলেন একা হাতে সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছেন নাজমিন বেগম। বাড়ির অর্ধেকের বেশি মানুষ ঘুমিয়ে পড়েছে। নাজমিন বেগম এদিকে রুটি বেলছেন, অন্যদিকে রান্না করছেন। কোনো দিকে তাকানোর সময়টুকু তার যেন নেই। লিপি বেগম কাপড়ের হাতা গুটিয়ে নিলেন, সামনে এগিয়ে যেতে যেতে কিছুটা নারাজি স্বরে বললেন, কি হয়েছে তোর মেঝো? নাজমিন বেগম আকস্মিক লিপি বেগমের গলার শব্দ শুনে লাফিয়ে উঠলেন। পরপর নিজেকে সামলে নিয়ে সালাম ঠুকলেন মিহি সুরে। লিপি বেগম 2 হাত মেরে দিলেন। নাজমিন বেগম দ্রুত হাতে চুলোর আগুন কমিয়ে দিয়ে ঘামাক্ত শরীর নিয়ে জড়িয়ে ধরলেন বড় বোন সমান ভাবিকে। অনেকদিন পর দেখা হওয়ায় ওই অবস্থায় থেকেই হেসে ফেললেন দুজন। ঝর্ণা বেগম পেছন থেকে উঁকি মেরে বললেন, দুজন বেয়ান হয়ে আমাকে আর রোহিণীকে ভুলে গিয়েছ? দিস ইজ নট ফেয়ার। দ্যাটস নট ফেয়ার। রোহিণী নিজেও ঝর্ণা বেগমের পেছন থেকে বের হয়ে আসলো। লিপি বেগম কিছুটা নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করে নিজেদের মাঝখানে জায়গা বের করে দিলেন দুজনকে। রোহিণী প্রায় লাফিয়ে উঠে মাঝখানে জায়গা দখল করে নিলেন। ঝর্ণা বেগম শব্দ করে হেসে ফেললেন। ভদ্রমহিলাদের মধ্যে এমন করে চলল অনেক সময় মিলন মেলা। হঠাৎ নাকে আসলো পোড়া গন্ধ। নাজমিন বেগম নিজেকে ছাড়িয়ে এনে দৌড়ে গিয়ে তরকারিতে পানি ঢালেন। মুখ দিয়ে বিরক্তি মিশ্রিত শব্দ বের হয়, যা শেষ। লিপি বেগম জানতে চাইলেন, একা হাতে সব সামলাচ্ছিস, কাউকে রাখলি না কেন? নাজমিন বেগম তরকারিতে হাত চালাতে চালাতে বললেন, ওদের কাজ আমার পছন্দ হয় না। রোহিণী জিজ্ঞেস করলো, তাহলে আমাদের কেন জানালে না মেজো আপা? আমাদের মধ্যে কেউ একজন চলে আসতো তোমার সাহায্যের জন্য। নাজমিন বেগম শুধু হাসলো সামান্য। ঝর্ণা বেগম বললেন, ওসব কথা ছাড়ো, মহামান্য ব্যক্তিরা কোথায়? নাজমিন বেগমের টনক নড়ল এতেই। রোহিণীকে উদ্দেশ্য করে কিছুটা তাড়া মিশ্রিত কণ্ঠে বললেন, আমার মোবাইলটা দেখ, ফ্রিজের উপর, একটু দে তো ছোট। লিপি বেগম তখনও রুটি বেলছেন। ঝর্ণা বেগম দাঁড়ানো না থেকেই নাজমিন বেগমের হাতে এগিয়ে দেন সিঙ্কে রাখা বাটিগুলো, ধুয়ে রাখতে শুরু করলো। এর মধ্যে রোহিণী মোবাইল এনে হাতে ধরিয়ে দিলেন নাজমিন বেগমের। নাজমিন বেগম তরকারির ডেকচিতে ঢাকনা দিয়ে প্রথমে ডায়াল করলেন ইশরাতের নাম্বারে। রিং হলো, হতে হতে কেটে গেল। রোহিণী চোখ ফিরে শুধালেন, কল ধরছে? নাজমিন বেগম দুপাশে মাথা নাড়ান, চিন্তিত সুরে বললেন, ইশরাত এমন করে না, প্রথম কলেই পিক করে, মেয়েটা যতই ব্যস্ত হোক না কেন। আবারও কল করলেন, আবারও তা বাঁচতে বাঁচতে কেটে গেল। একে একে সবাইকে কল দিলেন, কেউ ফোন ধরল না। ঝর্ণা বেগম জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছ ওরা সবাই? নাজমিন বেগম লাগাতার কল মিলিয়ে যেতে যেতে অস্পষ্ট সুরে বললেন, বলল বাহিরে হাঁটতে যাচ্ছি। রোহিণী বেগম কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, কে বলেছিল এই কথা? নাজমিন বেগম সামান্য চোখ তুলে রোহিণী বেগমের দিকে চেয়ে বললেন, ইশরাত বলেছিল, ওইগুলা বললে জীবনেও যেতে দিতাম না। লিপি বেগম এমনি এমনি জিজ্ঞেস করলেন, গ্যারেজে গাড়ি আছে? নাজমিন বেগম না ভঙ্গিতে মাথা নাড়ালেন, তিনি জানেন না। রোহিণী তরকারিতে পানি দিয়ে চুলোর আঁচ একদম কমিয়ে দিলেন, বললেন, আসো দেখে আসি। চিন্তায় চিন্তায় নাজমিন বেগমের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এক হাতে কপাল মুছে নিয়ে ড্রয়িং রুমে আসতেই টিভিতে জোরে জোরে বাজতে দেখলেন, গতকাল রাত 10টার সময় ওভার স্পিডের কারণে গাড়ি দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনার কারণে গাড়িতে থাকা 3 জনের মৃত্যু। শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। 3 জনের কাউকে চেনার উপায় নেই। কার আইডেন্টিটি কি? এটা দেখার পর নাজমিন বেগমের অস্বাভাবিক অবস্থা আরও বেশি নাজুক হয়ে উঠল। রান্নাঘর থেকে ঘেমে ওঠা শরীর আরও বেশি ঘেমে গেল তরতর করে। সেখানে আর দাঁড়িয়ে না থেকে সদর দরজা দিয়ে প্রায় দৌড়ালেন তিনি। নাজমিন বেগমের কাহিল অবস্থা দেখে রোহিণী বেগম আর ঝর্ণা বেগমের বুক কাঁপতে শুরু করলো। দুজনেই ছুটলেন নাজমিন বেগমের পিছু পিছু। গ্যারেজের সামনে এসে দেখলেন শাটার খোলা। দুটো গাড়ির একটারও অস্তিত্ব নেই। শুধু নাসির সাহেব সেদিন যে বাইক কিনে এনেছিলেন তা পড়ে আছে একপাশে অবহেলিত ভঙ্গিতে। বাড়ির বাহিরে কৃত্রিম আলো ছাড়া প্রতিটা রুমের আলো নিভে গিয়েছে প্রায়।
হাতের মুঠোয় থাকা ফোনটা ইশরাতের নাম্বার কাঁপা কাঁপা হাতে ডায়াল করে আবারও ফোন ধরালেন নাজমিন বেগম। বাঁচতে বাঁচতে একসময় কেটে গেল। নাজমিন বেগম অতিরিক্ত চিন্তার কারণে কাপড়ের অভ্যন্তরে থাকা শক্ত সামর্থ্য শরীরটা থরথর করে কাঁপল। ইশরাতের নাম্বারে আবারও কল মিলালে সেটা রিং হতে হতে কেটে গেল। লিপি বেগম নাজমিন বেগমকে বললেন, এমন করিস না, হয়তো মোবাইল হাতে নেই, কোথাও ফেলে রেখেছে। নাজমিন বেগম এই কথার সহজেই অমত পোষণ করলেন। বললেন, ইশরাত মোবাইল সবসময় সাথে রাখে বাহিরে গেলে। রোহিণী বেগম ইরহামের মোবাইলে ফোন দিলেন, কিন্তু ওপাশ থেকে একটা শব্দ ভেসে আসলো, আপনি যেই নম্বরে কল করেছেন তা এখন বন্ধ, দয়া করে কিছুক্ষণ পর আবারও সংযোগ করুন। লিপি বেগম সান্ত্বনা দিতে দিতে বললেন, হয়তো সাউন্ড অফ। নাজমিন বেগম তবুও মানতে নারাজ। নিজের জায়গায় মোবাইল হাতে অটল দাঁড়িয়ে থাকতে থাকতে বেগ পোহাতে হচ্ছে তার। কাঁপা কণ্ঠে বললেন, আমার ইশরাতটা কখনো মোবাইলের সাউন্ড অফ করে না পা, নির্ঘাত কিছু হয়েছে। নাজমিন বেগম হয়তো আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। 2 পা ছড়িয়ে বসে গেলেন কংক্রিটের তৈরি পিচ ঢালা গ্যারেজের সামনে। রোহিণী বেগম প্রায় কেঁদে ফেলবেন এমন মুখ। লিপি বেগম কোনো রাস্তা না পেয়ে কল দিলেন জাইনের নাম্বারে। ওপাশ থেকে জাইনের স্বর ভেসে আসতেই লিপি বেগম বললেন, একটু তোর মেজ বাবার বাড়িতে আয়। জাইন বিছানা থেকে উঠে দাঁড়ায়, পায়ে জুতা জোড়া অলগোছে ঢুকিয়ে শুধালো, কেন? লিপি বেগম কিছুটা বিরক্তি প্রকাশ করে বললেন, আসো তো, আসলেই দেখতে পাবে। ফোন কাটতেই দেখলেন পরিস্থিতি প্রায় বিগড়ে গিয়েছে। নাজমিন বেগম মাথায় হাত রেখে হাউমাউ করে কাঁদছেন। রোহিণী, আমার আহান, আমার ইরহাম বলে গলা ফাটাচ্ছে। ঝর্ণা বেগমের শুভ্র মুখ লাল হয়ে উঠেছে। এক্ষুনি একটু লাই পেলে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে কেঁদে ফেলবেন। লিপি বেগমের গলার কাছে কান্না পাকালো, তবুও নিজেকে সামলালেন তিনি। চোখের পানি কোটর থেকে নির্গত হওয়ার পূর্বেই তা মুছে ফেলেন কাপড়ের হাতায়। এখন যদি উনিও এদের মতো কাঁদতে বসে যান, তাহলে কি কোনো সমাধান হবে? চোয়াল শক্ত করে ভঙ্গুর গলায় সবাইকে ধমকে উঠলেন, হচ্ছেটা কি? নাজমিন বেগম এসব কানেই তুললেন না, আরও জোরে কেঁদে উঠলেন। রোহিণী বেগমের গলার আওয়াজ বাড়ছে সময়ের সাথে সাথে। বাকি ছিলেন ঝর্ণা বেগম, তিনিও ভ্যা করে কেঁদে দিলেন। মুখ দিয়ে উচ্চারণ করলেন, আমার বাচ্চাগুলো, কোথায় গেলি তোরা? টিমটিমিয়ে ভোরের আলো ফুটছে আকাশে। ধীরে ধীরে সূচনা হচ্ছে নতুন দিনের, একটা নতুন গল্পের। ইশরাত এখনো রাস্তায় লেপ্টে আছে, কাঁদছে বিরতিহীন। এখান থেকে উঠে বাড়িতে যাবে সেই ধ্যান নেই তার ভেতরে। চোখ দুটো ফুলে উঠে লাল হয়ে আছে। পিচ ঢালা রাস্তার দিকে নিস্তব্ধ চোখে পাপড়ি না ফেলেই চেয়ে আছে। কান্নার গতি কমে গিয়ে হেঁচকি তুলল। ভেতরে ভেতরে জমা হলো ক্ষোভ। দাঁতের মাড়ি চেপে অনেকক্ষণ চেয়ে রইল এক দৃষ্টিতে, নড়ল না নিজের জায়গা থেকে। চোখের চাহনি এতটাই তেজালো যে পাপড়ি ফেলল না। ওভাবে বসে থেকে হাতের মুঠ শক্ত করল। ধীরে ধীরে রাগের পাহাড় এসে গ্রাস করল তাকে। নিজের বাস্তব জ্ঞান হারিয়ে 2 হাতে মুখ চেপে ধরে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। চিৎকারের তীক্ষ্ণতা এত বেশি যে কান লেগে গেল মৃন্ময়ের। কিছু বুঝে ওঠার আগে ইশরাত নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। বৃষ্টিতে ভেজা চুলগুলো দলা পাকিয়ে পেছনে পড়ে আছে। কপালে, গালে, এমনকি চোখের উপরে ছোট ছোট চুলগুলো লেপ্টে আছে। ধূপধাপ পায়ে নিজের অক্ষত থাকা গাড়ির কাছে গেল। মৃন্ময় ছোট ছোট চোখে শুধু দেখল ইশরাতের কাণ্ড। কান্নার কারণে মুখ ফুলে গিয়েছে, চোখের চামড়া কিছুটা দুদিকে সরে যাওয়া, চোখের সাদা জায়গার মধ্যে জমা হওয়া রক্তের আস্তরণ দেখা গেল। ইশরাত গাড়ির ডিকি টেনে খুলে ফেলল। মৃন্ময় আরেকটু সামনের দিকে এগোতেই দেখল ইশরাত হকি স্টিক হাতে নিচ্ছে। উকি দিয়ে গাড়ির ডিকির পানে চাইতেই দেখলো উল্টাপাল্টা জিনিস রাখা ওখানে, বটি থেকে শুরু করে সব কিছু। ইশরাত গাড়ির ডিকি খোলা রেখে প্রথমে এগিয়ে গেল জ্বলে যাওয়া গাড়ির দিকে। হকি স্টিক শক্ত করে মুঠোয় চেপে ধরে একের পর এক আঘাত হানতে লাগলো বনেটের উপর। এতে রাগ কমলো না, আরও বাড়লো। সময়ের সাথে সাথে 2 গুণ থেকে 3 গুণে পৌঁছালো। কিছু মুহূর্ত অতিবাহিত হতেই ইশরাতের বড় বড় চোখের দৃষ্টি মৃন্ময়ের দিকে ঘুরে গেল। হকি স্টিক ধরে রাখা হাত ক্ষোভের দংশনে শক্ততা আরও বাড়ালো। চোখে ভাসলো তাকে ধরে রাখার মুহূর্তটুকু। ক্ষুব্ধ ষাঁড়ের মতো চেয়ে থেকে তেড়ে গেল মৃন্ময়ের দিকে।
হাবিলদার এতক্ষণে হাপিতেশ করছিল ভবিষ্যৎ জেনারেশন এভাবে ঝরে গেল। যখন চোখ তুলে দেখলো ইশরাতকে তেড়ে আসছে, তখন আঁতকে উঠে জানতে চাইল, স্যার, ভদ্রমহিলা কোন দিকে যাচ্ছে? মৃন্ময় নিজের জায়গা অটল টানটান দাঁড়িয়ে থেকে বলল, মনে হচ্ছে তো আমাদের দিকে। হাবিলদার সামান্য হেসে বললেন, আমাদের দিকে না স্যার, শুধু আপনার দিকে এগিয়ে আসছেন ভদ্রমহিলা। মৃন্ময় নিজের শূন্য মস্তিষ্কে পালানোর কথা প্রায় ভুলেই গিয়েছে। হাবিলদারকে জিজ্ঞেস করলো, এখন আমার কি করা উচিত বলুন তো? হাবিলদার সামান্য ধমকে উঠে বললেন, গরুর মতো দাঁড়িয়ে ঘাস না কেটে ভাগুন স্যার, ভাগুন। ভদ্রমহিলা আপনার দিকে খ্যাপা ষাঁড়ের মতো আসছে, যে কোনো সময় গুঁতো মেরে দিতে পারে। ইশরাতকে নিজের সামনে এসে থামতে দেখে মৃন্ময় উড়ন্ত পাখির মতো লাফ দিয়ে দৌড় দিল। ইশরাত নিজেও পিছু পিছু ছুটল। মানসিক ভারসাম্যহীন মানুষের মতো ভাঙা গলা ফেলে চিৎকার করল, খুন করব আজ সবগুলোকে। মৃন্ময় সামনের দিকে চলন্ত পা রেখে ঘাড় ঘুরিয়ে ইশরাতের পানে চেয়ে জানতে চাইল, আপনি কি পাগল হয়ে গিয়েছেন ইশরাত? এমন করছেন কেন? ইশরাত কানে নিল না এইসব কথা। মন্ত্রমুগ্ধের মতো হাতের হকি স্টিক উপরে তুলে মৃন্ময়ের দিকে ছুটতে থাকলো। মস্তিষ্ক থেকে একটা শব্দে প্রতিধ্বনিত হলো, এই লোক তোকে না থামালে আজ তোর ভাই বোনগুলো অক্ষত থাকতো, বেঁচে থাকতো ছোট ছোট প্রাণগুলো। ইশরাত এইভাবে দৌড়ানো অবস্থায় হ্যালুসিনেশন করলো নুসরাত ইরহাম আহান আসছে তার দিকে। সে তাদের দুই হাতে জড়িয়ে ধরতে নিবে, তার পূর্বেই কেউ একজন তাকে পেছন থেকে টেনে ধরল। সে আর কেউ নয়, মৃন্ময় তুষার। ইশরাত দুই দিকে মাথা নাড়ালো, নিজের মস্তিষ্ককে না হওয়া জিনিসগুলো কল্পনা করতে দিল না। রাগে থরথর করে কাঁপলো মেইলি দেহটা, সাথে নাক আর ঠোঁট। পায়ের গতি বাড়লো আরও। যে কেউ দেখলে বলবে শরীরটা প্রায় বাতাসে উড়ছে। মৃন্ময় 3 রাস্তার মুখে গোল গোল ঘুরতে ঘুরতে হাঁপিয়ে উঠল। তবুও ইশরাতের হাঁপানোর নাম নেই। মৃন্ময় জিরানোর জন্য থমকে দাঁড়াতেই হাবিলদারের করুণ আওয়াজ ভেসে আসলো, স্যার, আপনি আজই শেষ। ইশরাতের সন্ধ্যে তোলা হকি স্টিক এসে মৃন্ময়ের মাথায় স্পর্শ করতে যাবে, তখনই মৃদু সুরে গান ভেসে আসলো দূর হতে, বাংলা মাল ছেড়ে হাতে মুরগি নিয়েছি, বৈরাগ হইয়া কপালে তিলক লাগাইছি, হাঁসের পেছন ছাইরে দিয়ে মুরগি চোর হয়েছি, পূর্ণের জন্য 1 গ্লাস জলে ডুব দিয়েছি, সব কিছু ছাইরে আমি মুরগি চোর হয়েছি, মুরগির পেছনে আগুন লাগাইছি ও মুরগিকে দুনিয়া থেকে বিদায় জানাইছি, মুরগির লেগ খেয়েছি ও মুরগির পেছনে আগুন লাগাইছি, মুরগিরে বিদায় জানাইছি। ইশরাত থমকানো চোখে পেছনে চাইল। বিস্ময়ে চোখের কোটর হতে আক্ষিদয় বের হবে এমন ভাব। ঘন বনের অভ্যন্তর হতেই নিচে কুদে কাদায় মাখামাখি শরীর নিয়ে বেরিয়ে আসতে দেখা গেল 3 জনকে। মুখেও ছাড়া নেই কাদার। মুখ দেখে চেনার উপায় নেই এরা কারা। গায়ে ওড়না জড়ানো একজনের, সাদা রঙের কাপড়খানা লেগে আছে গায়ের সাথে, ইরহাম শুধু সেন্টু গেঞ্জি জড়ানো। কালো লোমুশ ফর্সা পুরুষালী বুক বের হয়ে আছে। ইশরাত সামান্য চোখ খিচিয়ে তাকাতেই দেখল 3টার হাতেই 2টো করে মুরগি, এমন করে কোলে ধরে রেখেছে যেন নবজাতক বাচ্চা এগুলো। নিজেদের বাহু থেকে একজনও ছাড়ছে না। ইশরাতের হাত অবশ হয়ে আসলো। 1 পা 2 পা করে এগিয়ে গেল ভাই বোনের দিকে। নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস করতে পারছে না সে। খুশিতে চকচক করে উঠল। পানিতে টইটুম্বুর করলো 2 নয়ন। নিজের খুশি জহির করতে পারল না। ঠোঁট ঠেলে বের হলো না কোনো শব্দ। শুধু হাঁ করে সামনে চেয়ে দেখলো নিজের ভাই বোনকে। মনে হলো যুগ যুগ কেটে গিয়েছে, প্রিয় মুখগুলো দেখেনি। 3টার গলার আওয়াজ এগিয়ে আসতে আসতে আরো বাড়ল। তখনও তারা সামনে পড়ে থাকা পোড়া গাড়ি, অর্ধজ্ঞান হওয়া সৌরভী প্যানিক অ্যাটাকে নাজেহাল অবস্থা হওয়া মমকে দেখেনি। যখন দেখলো গাড়ি পুড়ে আছে, তখন এতক্ষণের উচ্ছ্বাস মিশ্রিত কণ্ঠ ধীম হয়ে আসলো। 3 জনে মুখ চাওয়াচাই করলো নিজেদের। একবার দেখলো থমকে দাঁড়ানো ইশরাতকে, একবার দেখলো পুড়ে যাওয়া গাড়ির শেষ অংশ। ঠোঁট ঠেলে বের হলো নুসরাতের, শালি, তুই মরা মানুষের মতো দাঁড়িয়ে আছিস কেন? মুরগিগুলো তখনও আল্লাহর নামে ডাকছে চিৎকার করে। হাত দিয়ে সেগুলোকে আরো শক্ত করে ধরে নুসরাত। ইশরাতকে আবারও জিজ্ঞেস করলো, তুই এমন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ইশরাত কথা বলল না। কয়েক মুহূর্ত মুরগি হাতে দাঁড়িয়ে থাকা 3 ভাই বোনকে দেখল। নিঃশব্দে পার হলো কয়েক মিনিট।
কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্ত নিজেকে সামলানো ইশরাতের নিকট দায় হলো। অতি আবেগে বারবার কথা আটকে গেল গলার কাছে। নুসরাত, ইরহাম, আহান পরিবেশ দেখে কিছুটা ঠাউর করতে পারল কি হয়েছে। তাই নুসরাত হা হা করে হেসে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠল, তুই কেঁদেছিস? আরে শালি, আমি মরি নাই তো, এত কাদার কি আছে? ইশরাতের এইসব কথায় গা পিত্তি জ্বালিয়ে দিল। এমন এক মুহূর্তে এসে পাগলের মতো হাসানোর চেষ্টা করছে। ইরহাম নিজেও ইশরাতকে স্বাভাবিক করার জন্য বলল, আমরা তো মনে করেছি তুমি বাসায় চলে গিয়েছো। আহান অপরাধ বোধ করল, তাই ফিকে হয়ে যাওয়া ধিমি সুরে বলল, আমরা জানতাম না গাড়িতে আগুন লেগে যাবে। তিনজন মুরগি কোলে রেখে মাথা নাড়ল উপর নিচ। ইশরাত একটা কথার উত্তর দিল না। নিজের ফোলা ফোলা চোখগুলো ঘুরিয়ে কর্মর করে শুধালো, কোথায় গিয়েছিলে তোরা? নুসরাত আর ইরহাম একসাথে বলে উঠল, মুরগি চুরি করতে। ইরশাদ গলা ফাটিয়ে গালি দিল, শুয়োরের বাচ্চা, এখানে আমি তোদের জন্য মরতে বসেছি আর তোমরা কুত্তার বাচ্চারা মুরগি চুরি করতে গিয়েছো? আজ সবগুলোর পা ভাঙবো, কত বড় সাহস! নুসরাত ইরশাদের কন্ডিশন দেখে মুরগি শক্ত হাতে চেপে ধরেই উল্টো পথে দৌড় দিল। তার মতামতে জান গেলে যাবে, তবু মুরগি ছাড়া যাবে না। ইরহাম অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, পালাচ্ছিস কেন? নুসরাত ইরশাদের থেকে 10 হাত দূরে গিয়ে বলে উঠল, জরুরি প্রয়োজন, জরুরি ব্যবস্থা নিচ্ছি পূর্বেই। ইশরাতের মাথা গিয়েছে। ইশরাত নুসরাতের কথা অনুযায়ী সত্যি সত্যি আহান আর ইরহামকে পেটানোর জন্য খ্যাপাটে নয়নে এগিয়ে গেল। ইরহাম আর আহান নুসরাতের দিকে চেয়েই দৌড় দিল। নুসরাত নিষেধাজ্ঞা জারি করল, একদম আমার দিকে আসবি না দুজন। দুজনই নুসরাতের কথা মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিয়ে নুসরাতের দিকে যেতে যেতে আওড়ালো, সব দোষ তোর, তুই তো এই মেয়েকে রাগিয়েছিস, তুই না বললে জীবনেও আমরা মুরগি চুরি করতে যেতাম না। ইরশাদ একটার কথাও কানে তুলল না, হকি স্টিক ছুঁড়ে মারল। একটুর জন্য নুসরাতের মাথায় না লেগে পাশ দিয়ে সাঁ করে চলে গেল। তা অক্ষত রাখা গাড়ির গ্লাসে লেগে শব্দ করে ভেঙে চুরমার হয়ে পড়ে গেল নিচে। ইরশাদ কিরমিরিয়ে বলে উঠল, দাঁড়া, সবগুলোকে আজ আস্ত কোপাবো আমি। ইরশাদের ঝলসানো কণ্ঠে নুসরাত, আহান, ইরহাম আরও বেশি করে পা মিলিয়ে পালালো। ততক্ষণে রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছে। দূর দূরান্ত থেকে ভেসে আসছে অনাবরত চলন্ত গাড়ির আওয়াজ। নুসরাতরা গোল গোল দৌড়াতে লাগলো সবাই মিলে। তিনজনে খিলখিল করে হেসে উঠল সামনের উড়ন্ত পাখির মতো চলতে চলতে। ইশরাত নিজেও হেসে দিল, পরপর আবার শব্দ করে কান্না করে ফেলল। এক হাতের তালু দিয়ে চোখ মুছে অস্পষ্ট সুরে জানতে চাইল, আমাকে বলে গেলি না কেন? ইশরাতকে শীতল হতে দেখে সবাই থামল। মুখ খুলে সান্ত্বনা দিতে যাবে, তখনই যেদিক থেকে 3 গুণধর বেরিয়ে আসছিল সেই পথে হাতে টর্চ নিয়ে হুড়হুড় করে একদল পুরুষ মানুষ বের হয়ে আসলো। মুখে মুখে উচ্চারিত হলো তাদের, চোর চোর। ইশরাত বিস্ময় মুখে চেয়ে রইল ওইদিকে। নুসরাত, ইরহাম, আহান 3 জন মাথা একত্রিত করে ফিসফিসিয়ে চোরের মতো মুখ বানিয়ে কিছু কানাঘোষা করল। এরা এখনো পিছু ছাড়েনি। নুসরাত বৃহৎ আকারে চোখ এদিক ওদিক চেয়ে বলল, মাত্র 6টা মুরগি চুরি করায় এরা এতক্ষণ যাবৎ আমাদের পিছু করছিল। কি জামানা এসেছে ভাই, ভালো মানুষের জামানা আর থাকেনি। ইরহাম নাক ফুলিয়ে বলল, খানকির পোলারা মাত্র 2টা মুরগি চুরি করা এইসব করছে। এইসব মুরগি আমি বাল দিয়েও বাড়ি মারি না, শুধু কাবাব খাবো বলে নিয়ে এসেছি। আহান সরু চোখে ওদিকে চেয়ে শক্ত হাতে বুকে মুরগিগুলোকে চেপে ধরল, বলল, আমাকে মেরে ফেললেও আমি মুরগি দেব না, আমি এইগুলোর কাবাব করে খাবো। নুসরাত নিজেও পণ করে ফেলল, আজ তাকে বুলেট মেরে দিলেও সে মুরগি দেবে না। 3 জন মুরগিগুলো নিজেদের বুকের কাছে শক্ত হাতে চেপে দাঁড়িয়ে রইল। তখনই কানে আসলো পুরুষালী গলার শব্দ, ও পুলিশ অফিসার আছেন এখানে? মৃন্ময় সুপুরুষের মতো এগিয়ে গেল তাদের দিকে, জিজ্ঞেস করলো, কি হয়েছে? একটা লোক এগিয়ে আসলো, সবার হাতে লাঠি। চোর ধরার পর উত্তম মাধ্যম দিবি ভেবেছিল। সবাই হৈ হৈ করে উঠল। এতজনের কথার মধ্যে মৃন্ময় কিছুই বুঝে উঠল না, তাই সামান্য কড়া কণ্ঠে বলল, একজন বলুন। একজন বয়স্ক লোক সামনে আসলেন, সবাইকে পেছনে সরিয়ে। চোরের মতো সেটে দাঁড়ানো নুসরাত, ইরহাম আর আহানকে আঙুল তুলে দেখিয়ে বললেন, আমাদের গ্রামে ঢুকে রাত 4টার সময় মুরগি চুরি করেছে ওরা।
নুসরাত ভেঙচি কাটলো লোকটাকে। লোকটা সব দেখলো না, আবারও বলে উঠলেন, পোশাক আশাক দেখলেই বোঝা যায় ভালো সম্ভ্রম পরিবারের ছেলে মেয়ে, কিন্তু এখন এমন মুরগি চুরি করার প্রয়োজন ছিল কি ওদের? আমরা কত করে বললাম দাঁড়ানোর জন্য, তবুও দাঁড়ালো না এরা। আহান মুখ ফসকে সত্যি কথাই বলে ফেললো, আমরা ওখানে দাঁড়াতাম আর আপনারা এসে চ্যাংদোলা করতেন। হ্যাঁ, আমাদের দেখে কি বিছি মনে হয়? মৃন্ময় বিরক্ত হলো আহানের উপর, মনে মনে ভৎসনা জানালো সৈয়দ বাড়ির সবাইকে। ভাবলো, এ বাড়ির সবগুলা কি এমন? লোকটা আবার বলল, এই দেখেন এখনো মুরগিগুলো কেমন করে ধরে রেখেছে। নুসরাত, ইরহাম, আহান ঠাই দাঁড়িয়ে রইল। লোকগুলো পুলিশ অফিসারের সাথে অনেকক্ষণ কথা বলল। যখন কথা শেষ হলো তখন মৃন্ময় সবার কাছ থেকে আসার জন্য ডাকলো। ইরশাদ কোমরে হাত রেখে দাঁড়িয়ে সব দেখলো। নুসরাত, আহান, ইরহাম চোরের মতো মুখ বানিয়ে এসে দাঁড়াতে মৃন্ময় বলল, মুরগিগুলো ফিরিয়ে দিন। মা যেমন নিজের সন্তানকে আগলে রাখে, তেমনি নুসরাত নিজের দেহের সাথে মুরগিগুলোকে জড়িয়ে নিল। দুই পাশে মাথা নাড়িয়ে শক্ত কণ্ঠে বলল, দিব না। মৃন্ময় কঠোর কণ্ঠে বললেন, দিয়ে দিন। নুসরাত ততটাই জেদিসেরও বলল, দিব না। মৃন্ময় বলল, দিয়ে দিন মিসেস আরশ। নুসরাত বলল, দিব না মিস্টার মৃন্ময় তুষার ওরফে ঘুষখোর পুলিশ অফিসার। দুজনের মধ্যে এভাবেই চলল অনেকক্ষণ যাবৎ কথা কাটাকাটি। ইশরাত দুজনকে থামিয়ে দিতেই রুক্ষ কণ্ঠে কর্মর করে বলে উঠল, হচ্ছেটা কি এখানে? মৃন্ময় কেঁপে উঠে থেমে গেল। ইশরাতের দিকে আর চোখে চাইতেই সে বলল, চুপচাপ মুরগি ফিরিয়ে দিতে বলুন। নুসরাত নিজের কথায় আটল। সে বলল, অসম্ভব, আমি দেব না। এগুলোকে আমি নিজের বাচ্চা ভেবে নিয়ে এসেছি, এখন মুরগির কাবাব না খেয়ে ফিরিয়ে দিলে পাপ হবে। আহানও সহমত নুসরাতের কথায়। সে বলল, আমি তো ভেবেছি মুরগিগুলোকে প্রথমে বড় করব নিজের বাচ্চাদের মতো, এমন খাওয়ান দেব যাতে মুরগিগুলো সেম আমার মতো হয়ে যায়। তারপর? মৃন্ময় তীক্ষ্ণ চোখে তাকিয়ে শুধালো, তারপর কি? আহান মিহিসুরে কোমলতার সহিত বলল, মুরগির শিক পোড়া, কাবাব, ললিপপ ফ্রাই করে খেতাম, ভাবতেই জিভে জল চলে এসেছে। নুসরাত নিজেও আহানের মতো অন্যদিকে চেয়ে কল্পনা করলো, তারপর গলা মিলালো, আমারও চলে এসেছে। ইরহামও একই স্বরে বলল, আমারও এসেছে। গ্রামের মানুষগুলো খুবই বিরক্ত হলো এমন আচরণে। নুসরাত, ইরহাম, আহানের ভাবনার ভেতর তাদের হাত থেকে মুরগিগুলো টেনে নিয়ে যেতে নিল। তিনজনই মুরগি শক্ত হাতে চেপে ধরে রাখলো। মুরগি এদিক ওরা টানছে, ওদিক ওরা টানছে। হঠাৎ নুসরাতের টনক নড়তে সে মুরগি দুটোর শরীর ছেড়ে দিল। যেই লোকটা টানছিল সেই লোকটা এবার শক্তি দিয়ে টান মারতে উল্টে পড়ে গেল। মুরগি হাত থেকে ছুটতেই ডাকতে ডাকতে পালালো নিজের যান বাঁচানোর জন্য। নুসরাত লোকটাকে ভৎসনা করে বলল, কি হেমান আপনি? সামান্য মুরগি নেওয়ার জন্য এমন অত্যাচার করছেন আমাদের মতো বাচ্চাদের ওপর, ধর্মে সইবে না এইসব। এসব দেখে মৃন্ময়ের ইচ্ছে করলো এক গ্লাস হারপিক খেয়ে মরে যেতে। কোন চক্করে পড়েছে সে? তার 28 বছরের জীবনে এমন গ্যাচাকলে কখনো পড়েনি। এই আরশের ফ্যামিলির সাথে দেখা হওয়ার পর থেকে দুনিয়ার গজব আজাব এসে পড়েছে তার শান্তিপূর্ণ জীবনে। জীবনের সব থেকে বড় ভুল ছিল ঢাকা থেকে ট্রান্সফার হয়ে সিলেট বিভাগীয় থানায় আসা। মৃন্ময় নিজের ধৈর্য হারিয়ে বজ্র কণ্ঠে কান লাগিয়ে দেওয়ার মতো চিৎকার করে উঠল, শ্যাট আপ! সবার হাতে থাকা মুরগিগুলো এক প্রকার টেনে হিস্টে নিয়ে লোকগুলোর হাতে ধরিয়ে দিল। নুসরাত টু শব্দ বের করার আগে মৃন্ময় হাবিলদারকে বলল, 4টা হ্যান্ডকাফ নিয়ে আসুন। ইরহাম বাদাম্মার মতো শুধালো, কি জন্য? ইশরাত গাঁটটা বসালো ইরহামের মাথায়। রাগী চোখে চাইল তাদের দিকে। নুসরাত মৃন্ময়কে পাত্তা না দিয়ে মুরগির জন্য হাপিত্তেশ করে মিনমিনিয়ে তাদের সবার শোনার মতো করে বলে উঠল, খানকির পোলারা সব মাল নিয়ে চলে যাচ্ছে, আমার মুরগি, আমার বাচ্চাগুলো। নুসরাত তাদের শোনার মতো করে বললেও দূরে দাঁড়ানো হাবিলদার পর্যন্ত শুনে ফেলল তার গালি। মৃন্ময় না চাইতেও ঠোঁট চেপে হেসে ফেলল। নিজের হাসি ঢাকতে উল্টো দিকে চেয়ে হাবিলদারকে ধমক দিয়ে উঠল, কি সমস্যা? এত দেরি করছেন কেন? হাবিলদার দ্রুত পায়ে এসে হ্যান্ডকাফ ধরিয়ে দিলেন মৃন্ময় তুষারের কাছে। মৃন্ময় হ্যান্ডকাফ সর্বপ্রথম নুসরাতের মুখের সামনে ঝুলিয়ে ধরল। সকালের মনোরম হাওয়ায় দুলে উঠল হ্যান্ডকাফখানা। সে ঠোঁট এলিয়ে হেসে ধিমি সুরে এলিয়ে এলিয়ে বলল, সৈয়দা নুসরাত নাসির, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য বাংলাদেশের 2018 এর আইন অনুযায়ী
10,000 টাকার জরিমানা দিতে হবে, না হয় 3 মাসের জেল। মুরগি চুরির জন্য সেকশন 378 অনুযায়ী 5,000 টাকা জরিমানা, না দিতে পারলে 6 মাসের জেল, মোট 9 মাসের জেল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাদের সামনের যাত্রা মনে হচ্ছে অনেক সুন্দর হবে। সৈয়দ বাড়িতে তখন শোকের ছায়া। এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা লিপি বেগম নিজের শরীর ছেড়ে দিয়েছেন, পড়ে আছে সবার মতো অবচেতন। সৈয়দ বাড়ির সকল মানুষ এসে তখন নাসির মঞ্জিলে, আরশ, জাইন, এমনকি মাহাদি বাকি পড়ে থাকেনি। সকলেই খুঁজে ফেলেছে তাদের সোসাইটির ভেতর। চতুর্থবারের মতো পুরো সোসাইটি খুঁজে এসে সোফায় বসলো আরশ। মুখে গম্ভীরতা রেখে নিজের ভেতরে চলাচল করা উদ্দীপনা ঢাকতে চাইল। হয়তো সফল হলো। চোখে মুখে গম্ভীরতা এঁটে বসে রইল। তখন ঘড়ির কাঁটায় চলছে 10টার ঘরে। আজকের দিনে তেমন একটা রোদের দেখা নেই, নির্মল দিন। নিস্তেজতা পুরো প্রকৃতি জুড়ে বয়েছে। নাসির মঞ্জিল যেমন তাদের বাচ্চাগুলো ছাড়া নিস্তেজ, তেমনই জাইনের চিন্তায় চিন্তায় মাথা ফাটছে। ইচ্ছে করছে ইশরাত নামক বেয়াদবটাকে যেখানে পাবে ওখানে ধরে কয়েক ঘা লাগিয়ে দেবে, কিন্তু মস্তিষ্কের এমন সুমতি সে চলতে দিল না। তার হৃদয় চলছে অন্য কিছু। মস্তিষ্ক যা বলছে তার থেকে দ্বিগুণ গতিতে চলছে হৃদয়ের ধ্বনি। শ্বাস আটকে বসে রইল নিজের জায়গায়। বুকের কাছে চিনচিনে ব্যথা হলো। এসির ভেতর থেকেও চিন্তায় চিন্তায় ঘামতে লাগলো সারা শরীর। এক হাতে বুকের বাঁ পাশ চেপে ধরলো, হাত দিয়ে বুকের কাছে ব্যথা ওঠা জায়গাটা ড্যাব ড্যাব করতে করতে লাগলো ব্যথা কমানোর জন্য। সবার এত চিন্তার ভেতরে নাসির সাহেব একমাত্র ব্যক্তি যিনি আরাম করে বসে মোবাইল ঘাঁটছেন। কিছুদিন পূর্বে নুসরাত আর ইশরাতের শেয়ার করা মিমসগুলো দেখলেন আর হাসলেন। হেলাল সাহেব নিজেও চিন্তিত। যতই হোক ছেলের বউ তার। উপরে উপরে নিজেকে কঠিন খোলসে ঢেকে রাখেন, এমন ভাবেন যেন যাগ্যে মরুক সবগুলো, আমার কিছু যায় আসে না। কিন্তু ঠিকই চিন্তা করছেন ভদ্রলোক। পা দিয়ে মেঝেতে বারবার আঘাত করে নিজেকে সামলানোর বৃথা প্রয়াস করলেন। যখন তার কানে নাসির সাহেবের হাসির শব্দ আসলো, তখন ক্ষুব্ধ নয়নে চেয়ে কড়া কণ্ঠে বলে ওঠেন, কি হয়েছে, এমন দাঁত কেলাচ্ছিস কেন? নাসির সাহেব মোবাইলটা সবার মুখের সামনে তুলে ধরে বললেন, সুন্দর না? নুসরাত দিয়েছে এই মিমস। নাজমিন বেগম নিজের কান্না আটকে স্বামীর দিকে তাকান। নিজের মায়ের দিকে চেয়ে হু হু করে আবার কেঁদে উঠে বলেন, দেখেছো আম্মা, দেখেছো আমার বাচ্চাগুলো নেই, আর এই পাষাণ লোক মিমস দেখে হা হা করে দাঁত কেলাচ্ছে। এই কেমন লোকের সাথে তুমি আমার বিয়ে দিলে? নাসির সাহেব মোবাইল সেন্টার টেবিলে রাখলেন। গলার আওয়াজ কিছুটা উঁচু করে স্ত্রী সহ বাকি সবাইকে বলে ওঠেন, তো কি হয়েছে? তোমরা ভোর 4টা থেকে চিন্তা করছো সবাই, এতে এতে ওর কিছুই আসলো না। এখন কি তোমাদের মতো চিন্তা করে আমি নিজের বিপি হাই করব? আজব তো, সারা রাত ঘুমাতে দাওনি, এখন একটু আরাম করে রিলস দেখতে দেবে না? নাসির সাহেবের কথা শেষ হতেই হাওয়ার গতিতে দরজা উড়িয়ে বাতাসের ন্যায় ভেতরে মাছির মতো সবার মাঝখানে জায়গা জুড়ে বসলেন সুফি খাতুন। চোখে পানির অস্তিত্ব নেই, তারপরও চোখ শাড়ির আঁচলে মুছে নিয়ে হাই হুতাশ করলেন। মাথায় হাত রেখে নিজের কর্মের জারিক রেখেই হা হা করে বললেন, নাসির, ও নাসির, তোরে কি সর্বনাশ হলো রে? সোহেদ সাহেবের ইচ্ছে করল ফুপি নামক ভদ্রমহিলার গলা কিছু একটা দিয়ে বেঁধে ফ্যানের সাথে ঝুলিয়ে দিতে। কি এক গলা রে বাবা! এই মহিলার চিৎকারে তো তার প্রেশারটাই হাই হয়ে গিয়েছে। সোহেব সাহেব কানে টিস্যু পেপার পেরায় গুজে ফেলতে গেলেন। ভদ্রমহিলার হাই হুতাশে ওনার রক্তচাপ বাড়ছে। এদিকে এই মহিলার হাহাকার, অন্যদিকে তার সহধর্মিনীর চিৎকার, দুটোই কানে সাইরেনের মতো বাজছে। কি ভয়ঙ্কর সেই অনুভূতি! হেলাল সাহেব ফুফির সম্পর্কে পরোয়া না করে সুফি খাতুনকে ধমকে উঠলেন, বসো, আর কোনো চিৎকার করো না। সুফি খাতুন থোড়াই কানে তুলল সেই কথা। উনি নিজের চিৎকার করা সমান কান্না জারি রাখেন। নাসির মঞ্জিল হতে শুরু করে আগাম 3 পাড়াও জেনে যাবে বিয়ে বাড়ি থেকে কনের সহ তার 4 ভাই বোন উধাও। সুফি খাতুন বললেন, আমি জানতাম। নাসির সাহেব থামিয়ে দিলেন সুফি খাতুনকে। এক ভুরু উঁচিয়ে জানতে চাইলেন, কি জানতে তুমি? সুফি খাতুন বললেন, তোর মেয়ে তার লাঙ্গের সাথে পালাবে, আজ না হয় কাল। এইটুকু কথা নাসির মঞ্জিলে তৎকালীন পরিবেশকে নাড়িয়ে দিতে সময় নিল না। নাসির সাহেব ভ্রুক্ষেপহীন কণ্ঠে বললেন, যদি পালিয়ে যেয়ে থাকে তাহলে বেশ করেছে, তোমার কোনো সমস্যা? সুফি খাতুন সেই সব না শুনে আরও বললেন, ওই মেয়েকে দেখলেই বোঝা যায়
উপরে উপরে ভদ্র সেজে থাকে, ভেতরে ভেতরে ঠিকই মায়ের মতো পলিটিক্স বাস। আমি আগেই বলেছিলাম একটাও ভালো হয়নি, দেখ গিয়ে কোন পোলার সাথে মস্তি করছে। নাসির সাহেব ভদ্রমহিলার কথায় ভ্রুক্ষেপ করলেন। নাজমিন বেগম জ্বলে উঠলেন। রাগী কণ্ঠে দুই বাক্য শোনানোর পূর্বেই রুহিণীর গলার আওয়াজ ভেসে আসলো। মায়ের বিরুদ্ধে কঠোর কণ্ঠে বলছেন, আম্মা আর একটা কথা বলবা না তুমি, বললে আগামীকালে নিজের জিনিসপত্র নিয়ে ফিরে যাবে আব্বার বাড়িতে। দেখছো এই বাড়ির মানুষ চিন্তায় আছে, তার উপর তুমি আরো উল্টাপাল্টা কথা বলে টেনশন বাড়াচ্ছ। আগেই বলে দিলাম কেউ কিছু বললে পরে মুখ ফুলিও না। রোহিণীর কথায় থেমে গেলেন সুফি খাতুন, চোয়াল ঝুলিয়ে বসে রইলেন, কোনো প্রকার টু শব্দটি করলেন না আর। নাসির সাহেব নিজের মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সবার উদ্দেশ্যে বললেন, এত চিন্তা করে কোনো লাভ নেই, দেখো গিয়ে গাড়ি কোন প্লটে ঢুকছেই না, হয় ধাক্কা লাগিয়ে আমার গাড়ি ফোঁস করে দিয়েছে। আমার তো বেচারা জড়বস্তু গাড়িটার জন্য কষ্ট হচ্ছে, হায় আমার গাড়ি। দীর্ঘশ্বাস ফেললেন, পরপর আবার একটা রিলস দেখে হাসতে হাসতে ঢলে পড়লেন সোফার উপর। মৃন্ময়ের কথা শেষ হওয়ার পূর্বে নুসরাত 2 হাত বাড়িয়ে দিল, বলল, টাকা পয়সা নেই, আর থাকলেও আমি দেব না। ওইগুলা কি গাছে ধরে যে বললাম আর টুপ করে পাতার মতো ঝরে পড়লো? তাছাড়া অপাত্রে টাকা ঢালতে আমি ভীষণই অপছন্দ করি, হাজতে যাওয়াই বেস্ট আমার কাছে। তবুও ঘুষখোর পুলিশকে আমি টাকা দেব না, এমনিতেই গরিব, খেতে পাচ্ছি না, আর উনি বলছেন 15,000 টাকা দিন জরিমানা। মুখ ধোয়ার জন্য সাবান কিনতে পারছি না, আর দেব জরিমানা? হাসালি রে পাগলা। ইরহাম আহান দুজনেই মাথা নাড়ল। মৃন্ময় ইরহাম আহানের হাতে হ্যান্ডকাফ পরিয়ে নুসরাতের হাতে দিতে যাবে, নুসরাত টেনে নিল সেটা নিজের দিকে, বলল, আমি ঘুষখোরদের হাত নিজের গায়ে লাগিয়ে নিজেকে নাপাক করতে চাচ্ছি না। ইরশাদ পরিয়ে দে তো। ইরশাদ নুসরাতের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল। মৃন্ময়ের মুখ অপমানে থমথমে হয়ে উঠল। নিজেকে সান্ত্বনা দিল, এই মেয়ের মাথার একটা রগ ঢিলে বলে। নিজেকে সামলে নিয়ে ইরশাদের দিকে হ্যান্ডকাফ তুলে বলল। ইরশাদ শিথিল সুরে জিজ্ঞেস করলো, আমার অপরাধ? মৃন্ময় তুষার ইরশাদের চোখের দিকে তাকালো। সূর্যের তেজশ্রী রশ্মি পূর্ব আকাশে তখন উদিত হয়ে মাটিতে নেমে এসেছে। আলো এসে চোখে পড়তেই মেইলি চোখটা জলময় করে উঠল। কালো চোখের মণিগুলো অগোচরে নিজের কালো বর্ণে হারিয়ে পরিণত হলো বাদামি বর্ণে। উজ্জ্বল বাদামি চোখের পানে চেয়ে বলে উঠল, একজন পুলিশ অফিসারের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসায় 5,000 টাকা জরিমানা, না হয় 2 মাসের জেল। ইরশাদ হ্যান্ডকাফ নিজের হাতে নিয়ে নিল, আলগোছে সেটা হাতে নিয়ে নিজেই নিজের হাত লক করে দিল। তারপর অধর বাঁকিয়ে সামান্য হেসে বলল, আপনাকে টাকা দেওয়ার থেকে একটা ইঁদুরকে টাকা খেতে দেওয়া আমি বেশি অ্যাপ্রিসিয়েট করব। মৃন্ময় এত অপমান চুপচাপ গিলে নিল। সবাইকে বলল, গাড়িতে উঠুন সবাই। নুসরাত নিচে কুদে গাড়ির দিকে যেতে যেতে সবাইকে বলল, নো টেন্স বস, মনে কর শ্বশুরবাড়ি যাচ্ছিস কয়েকদিনের জন্য। ইরহাম নাকের ফাটা ফুলিয়ে হাঁটল। নুসরাতের কথা সামান্য ব্যতিক্রমী ভঙ্গিতে জিজ্ঞেস করল, কয়েকদিনের জন্য নাকি কয়েক মাসের জন্য? পরপর আহান নাকিসরে বলে উঠল, আপু, আমি এই হাজতে যাব না। নুসরাত পুরো চিলমুড়ে থাকলো। ঈর্ষাদও এতক্ষণের গম্ভীরতা ছেড়ে নিজেকে কিছুটা হাস্যমুখ করেছে। 2 বোন জেলে যাচ্ছে সেই চিন্তা না করে হাসল সে। ইশরাত বলল, কয়েকদিন পূর্বে তুই একটা কথা বলেছিলি, মনে আছে? নুসরাত মাথা নাড়ল। তারপর 2 জনে একসাথে সুর টেনে টেনে আহানের উদ্দেশ্যে মিনমিনিয়ে গাইল, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, হাজতে গেলে খেতে হবে ডান্ডার বাড়ি, তাই এখান থেকে নিয়ে যাও নিজেদের প্রস্তুতি। ইশরাতের গলা হঠাৎ থেমে গেল। চারিদিকে চোখ ঘুরিয়ে অবাক কণ্ঠে মুখ দিয়ে নিশ্চিত হলো একটাই কথা, এই মম আর সৌরভী কোথায়? ইশরাতের কথায় 3 জনের মনে পড়ল তাদের কথা। এতক্ষণে প্রায় ভুলেই বসেছিল। 3 জন নিজেদের দিকে কিয়ৎকাল তাকিয়ে থেকে উদ্যত হলো তাদের খুঁজতে। হ্যান্ডকাফে আটকানো হাত নিয়ে আশেপাশে পাগলের মতো চোখ বুলালো। কিছু মুহূর্ত পরে আহানের গলা ভেসে আসলো, আপু, মম আপু আর সৌরভী আপু এখানে। 3 জন যে যার জায়গায় ছিল সেই আওয়াজ অনুসরণ করে দৌড়ালো। সবার আগে সেখানে পৌঁছালো ইশরাত, এরপর নুসরাত, ইরহাম, মৃন্ময় আর হাবিলদার পৌঁছালো সবার শেষে। ইশরাতের মোমোর দিকে ঝুঁকে হাত দিয়ে স্পর্শ করতে যাবে, মনে পড়ল হাত বাঁধা। অসহায় চোখে কিছুক্ষণ মাটির দিকে চেয়ে থেকে নিজের হাত তুলে ধরল মৃন্ময়ের দিকে। তেজি কণ্ঠে বলল, হাত খুলে দিন অফিসার। মৃন্ময় কোনো দুরক্তি ছাড়াই খুলে দিল ইশরাতের হাত।
একে একে সবার হাত খুলে দিল। শেষে যখন নুসরাতকে খুলে দিতে যাবে তখন থেমে চোখ তুলে তাকালো, শুধালো, আমি খুলে দেব? নুসরাত কোনো কথা না বলে শুধু ভেটকানি দিল। অতপর হাত খুলে নিয়ে মোমোর সামনে হাঁটু গেড়ে বসতে বসতে বলে উঠল, এমন ফিট খেয়ে পড়ে আছিস কেন? এদের নাকের কাছে কিছু কি ধরতে হবে? ইশরাত মোমোর দিকে ঝুঁকে তাকিয়ে থেকে রুক্ষ সুরে শুধালো, কেন? নুসরাত বলে উঠল, আমি শুনেছি দুর্গন্ধ জাতীয় কিছুর স্মেল নিলে মানুষ তাড়াতাড়ি সজ্ঞানে ফিরে আসে। আমার জুতো 5 দিন যাবৎ ধোয়া হয়নি, তাই ভাবছিলাম এটাই নাকের কাছে ধরবো। ইশরাত ধমকে উঠল নুসরাতকে। ইরহাম নীরবে দাঁড়িয়ে রইল। ইশরাত হঠাৎ বলে উঠল, ইরহাম, সৌরভীকে কোলে তুলে নে। ইরহাম এমন কথায় সামান্যক্ষণ থমকালো, মুখ চাওয়াচাই করে নিশ্চিত হতে আবারও জানতে চাইল, আমি? ইশরাত ক্রোধান্বিত গলায় বলল, না তুই না, তোর রুহুকে বলছি। মম স্বাস্থ্যের অধিকারী হওয়ায় মাথা ধরল আহান, 2 পা ধরল নুসরাত আর ইশরাত। সবাই মিলে টেনে টুনে নিয়ে গিয়ে পুলিশের জিপে তুলে ফেলল মমকে। তখনও স্তব্ধ নয়নে সৌরভীর দিকে চেয়ে দাঁড়িয়ে রইল ইরহাম। নুসরাত সামান্য বিরক্ত হলো। ইচ্ছে হলো ইরহামের পেছনে গিয়ে একটা লাথি মেরে উল্টো করে ফেলে দিতে। সময় অতিবাহিত হলো। নুসরাতের আর তর সইল না। এতক্ষণে গলার কাছে দলা পাকানো গালিগুলো বের হয়ে আসলো তড়িৎ গতিতে। তবু নিজেকে সামলে নিয়ে সামান্য আওয়াজে কিছু গালি দিয়ে পরের কথাগুলো জোরে জোরে বলল, এই মাঙ্গের নাতি, তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে আয় সৌরভীকে। ইরহাম সম্মতি হলো। চোখের পাতা ফেলে হুঁশ জ্ঞান হারিয়ে অবহেলায় পড়ে থাকা রমণীর দিকে চাইল। নৈশব্দে অতিবাহিত হলো সময়। প্রকৃতিতে তখন চলছে বিড়ম্বনা। একটু একটু বৃষ্টির ভাব। থোকা থোকা মেঘ জমেছে আকাশে, মেঘের গর্জন চলছে। আকাশ 2 পাশে বিভক্ত হয়ে বজ্রপাত হচ্ছে ক্ষণে ক্ষণে। ইরহাম ঝুঁকে গেল সৌরভীর দিকে। মেইলি শরীরের অগ্রভাগ অস্বাভাবিক কোনো স্পর্শ না লাগে সেদিকে খেয়াল রাখল সে। পেছন থেকে তখনও হাউকাউ করছে নুসরাত। মনে মনে হয়তো শত শত গালি দিচ্ছে তাকে। ঈর্ষাদ টু শব্দটি না করে জহুরের নজরে চুপচাপ লক্ষ্য করল ইরহামের গতিবিধি। ইরহাম সৌরভীর হাঁটুর নিচে এক হাত রেখে অন্য হাত সৌরভীর কোমর চেপে ধরল। কিছু মুহূর্তের মধ্যে দেখা গেল সৌরভী ইরহামের বাহুর মধ্যে। অবচেতন শরীরে পুরুষালী গরম কাদামাক্ত দেহের স্পর্শ পেতে শিহরণ জাগল। তখনই আকাশ চিরে বজ্রঘাতী হলো মেঘের গর্জনে। হঠাৎ কেঁপে ওঠা কি বজ্রপাতের জন্য নাকি ইরহামের শরীরের সংস্পর্শে আসার জন্য হলো, ঠিক বোঝা গেল না। ইরহাম যখন সযত্নে কোলে তুলে 1 পা 2 পা করে সামনে এগিয়ে পুলিশের জিপটার কাছে গেল, তখন মেঘ তরল হয়ে পতিত হলো মাটিতে। আবারও নতুনভাবে বৃষ্টির সূচনা হলো। গত রাতের মতো অত তেজালো বৃষ্টি নয়, ঝিরিঝিরি বৃষ্টি হলো। ইরহাম সৌরভীকে যতক্ষণ নিজের বাহুর সাথে রাখলো ততক্ষণ পর্যন্ত বুকের মাংসপেশিটা ধুরু ধুরু করে কাঁপল। নিজের এমন অস্বাভাবিক শরীরের পরিবর্তন নিজেই হতচকিত হলো। তার সৌরভীকে অ্যাজ এ মেয়ে ফ্রেন্ড ভালো লাগে, কিন্তু এমন অনুভূতি হওয়ার মানেটা কি? মেয়েটার প্রতি কি তার অনুভূতি জমেছে? এটা কিভাবে সম্ভব? আর চোখে দেখলো হলুদাভাব মুখখানা। এত কাছ থেকে হয়তো প্রথম দেখছে, তাই অক্ষিপটে ধরা পড়ল সুন্দর একটা জিনিস। ডান দিকের গাল আর চোখের মধ্যভাগে কালো চিকচিকে বর্ণের তিল, খুবই সূক্ষ্ম সেটা। চোখ দাবিয়ে না দেখলে দেখা যায় না। ইরহামের মনে হলো ধুকপুক করা হৃৎপিণ্ডের গতি আরও বেড়ে গিয়েছে। সে নাজেহাল হলো। মাথা ঝেড়ে ফেলে দিতে চাইল এইসব অনুভূতি। যতটা ঝেড়ে ফেলার চেষ্টা করলো ততটা হয়তো আরও গ্রাস করে নিতে থাকলো তাকে সেই অনুভূতি।